পৃষ্ঠা 111 6 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। শুভ উৎসব। আমাদের উৎসবে অন্তরেরই প্রথম প্রতিষ্ঠা। সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব কিছুমাত্র চরিতার্থ হয় না। উৎসবের মধ্যে আন্তরিক প্রসন্নতা ও শুভেচ্ছাটুকু না থাকলেই নয়। উৎসব প্রাঙ্গণ থেকে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরে যায়, উৎসব ব্যর্থ হয়। যে কোনো ধর্মেরই উৎসব হোক না কেন, যাত্রা হোক, কথকতা হোক, রামায়ণ গান হোক, চণ্ডীপাঠ হোক, যখন যা হয় উন্মুক্ত গৃহ প্রাঙ্গণে এসে সর্বসাধারণ যদি তাতে অকাতরে যোগদান করেন, তবেই চিত্তের প্রশান্তি, উৎসবের পূর্ণতা। শুভ উৎসব উত্তর। উৎসবপ্রিয় বাঙালি উৎসবকে নিজের মতো করে গড়ে তুলেছে। সে উৎসবের ভিত্তিভূমিতে কখনো থাকে ঋতুর বৈচিত্র্য, কখনো সামাজিক অনুষ্ঠান, কখনো আবার ধর্ম বা অন্য কিছু। কিন্তু সব মিলিয়ে সব উৎসবই হলো হৃদয়ের অকৃপণ আয়োজন, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে কাছে টেনে নেয়। উদ্ধৃতি শুরু। আজ সবার রঙে রং মিলাতে হবে। উদ্ধৃতি শেষ। এটাই তো উৎসবের প্রাণ কথা। প্যারা। বাঙালি বর্ষা মঙ্গল গায়, বসন্তোৎসবে নাচে, নবান্নের আয়োজন করে, কোনোটাই তো তার ব্যক্তিগত নয়। সংঘ শক্তির এক আনন্দময় প্রকাশই যেন এখানে উদ্ভাসিত হয়। বিবাহ বা অন্য সামাজিক অনুষ্ঠানে সকলে মিলেই তো আনন্দ ভাগ করে নেয়। জীবন উদযাপনে কোনো কৃপণতা অথবা কৃত্রিমতা বাঙালির ঐতিহ্যে নেই। একই কথা প্রযোজ্য ধর্মীয় উৎসবগুলির ক্ষেত্রেও। দুর্গাপুজো বা পবিত্র ঈদে কিংবা বড়দিনে হিন্দু, মুসলমান, খ্রিস্টানরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। জাতি বিদ্বেষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি শব্দগুলি যেন প্রাণের উচ্ছ্বাসে, উৎসব মুখরতায় অর্থহীন হয়ে যায়। প্যারা। উৎসবের প্রধান ভাবনাই হলো মঙ্গল চিন্তা, শুধু নিজের নয়, সকলের। জীবনযাপনের প্রতিদিনের তুচ্ছতার গ্লানিকে অতিক্রম করে উৎসব হলো প্রাণের আমন্ত্রণ। আর্থিক সামর্থ্য যতই তুচ্ছ হোক, তাই দিয়েই অতিথি সৎকার করতে হবে। সে তো শুধু খাওয়া দাওয়া বা অনুষ্ঠান পালনই নয়, তার সঙ্গে জুড়ে থাকে আত্মার মিলন, শুভেচ্ছা জানানোর পারস্পরিক আকাঙ্ক্ষা। মানুষের যে সামাজিক সত্তা, তারই জাগরণ ঘটে উৎসবের মধ্য দিয়ে। এমন বাঙালিকে খুঁজে পাওয়া যাবে না যে অন্যের বাড়িতে কখনো নিমন্ত্রিত হননি বা নিজে অন্যকে নিমন্ত্রণ করেননি। প্যারা। বাঙালির উৎসবপ্রিয়তাকে অনেকে হুজুগ বলে থাকেন, বলেন এ হলো বিপুল টাকার শ্রাদ্ধ। কিন্তু এক একটা উৎসবকে ঘিরে যে বিপুল টাকার লেনদেন হয়, তা বহু মানুষের জীবিকার্জনের পথও বটে। আর হুজুগ তো বাঙালির রক্তে। যে বাঙালি স্বদেশী আন্দোলনে মেতে উঠেছিল, আজও জীবনকে রাজনীতিময় করে রাখে, কিংবা যারা মোহনবাগান, ইস্ট বেঙ্গলের খেলায় গ্যালারি ভরায়, রাত জেগে ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট কেনে, তাদের চারিত্রিক উন্মাদনা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। কিন্তু তার আড়ালে থাকা প্রাণের সত্যকে এর জন্য কোনোভাবেই অস্বীকার করা যায় না। সে সত্য মানুষের সঙ্গে মানুষের মিলনের সত্য, জীবনকে জীবন দিয়ে ভরিয়ে দেওয়ার সত্য। প্যারা। মহাপুরুষদের বাণী যে আদর্শের কথা প্রচার করে, কিংবা পাঠ্য বইয়ে যে চিন্তাভাবনার প্রকাশ ঘটে, তাই যেন মানুষ উপলব্ধি করে এই উৎসবের মধ্য দিয়ে। প্রতিদিনের জীবনে তুচ্ছতার সংকীর্ণতাকে দূরে সরিয়ে এই মিলনের মধ্য দিয়েই মানুষ মহৎ হয়ে ওঠে, প্রতিষ্ঠা পায় তার মানবত্ব। উৎসব দরিদ্রকে অন্ন দেয়, অবমানিতকে মর্যাদা দেয়, বিনি সুতোর মালায় গেঁথে ফেলে গোটা সমাজকে।
মৈত্রী আর সদ্ভাবনাকে আশ্রয় করে উৎসব এভাবেই এক সুন্দর সমাজ গড়ে তুলতে সাহায্য করে। 7. প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। শুভ উৎসব। পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আর যাহাই হোক আমাদের পুরাতন বিচিত্র উৎসব কলা যে ক্রমশ বিলুপ্ত হইতে বসিয়াছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। এখনকার উৎসবগুলি ক্রমশই যেন আপিসি ছাঁদে গঠিত হইয়া উঠিতেছে। তাহার মধ্যে দেনা পাওনা হিসাবপত্রের হাঙ্গামা যত অধিক, আনন্দ আর সে পরিমাণে নাই। প্যারা ... আমার আনন্দে সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা 5 জনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। উত্তর: প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা অংশের 6 নম্বর প্রবন্ধ দেখো। 8. প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বাংলার ব্রত। ব্রত হচ্ছে মানুষের সাধারণ সম্পত্তি। কোনো ধর্ম বিশেষের কিংবা বিশেষ দলের মধ্যে সেটা বদ্ধ নয়, এটা বেশ বোঝা যাচ্ছে। এটাও বেশ বলা যায় যে ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের যে দশা বিপর্যয় ঘটত সেইগুলোকে ঠেকাবার ইচ্ছা এবং চেষ্টা থেকেই ব্রতক্রিয়ার উৎপত্তি। বিচিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের বিচিত্র কামনা সফল করতে পারছে, এই হলো ব্রত। পুরাণের চেয়ে নিশ্চয়ই কোন পুরনো বেদের সমসাময়িক কিংবা তারও পূর্বেকার অনুষ্ঠান, তারও পূর্বেকার মানুষদের অনুষ্ঠান। পৃষ্ঠা 112। উত্তর: বাংলার ব্রত। ব্রত বাঙালির প্রাণের সম্পদ। ব্রত পালন মূলত মেয়েদের আচরণের বিষয়। ভারতে আর্যদের আগমনের বহু আগে থেকেই সম্ভবত এই ব্রত পালনের বিষয়টি প্রচলিত ছিল। এইসব ব্রত পালনের মূলে রয়েছে জীবনযাপনের সঙ্গে জড়িত অসংখ্য আকাঙ্ক্ষা। ব্রত আচরণের একজনের কামনা 10 জনের মধ্যে প্রবাহিত হয়ে অনুষ্ঠানের চেহারা নেয়। এগুলি কিন্তু শাস্ত্রীয় অর্থে যাকে পূজা বলা হয় তা নয়। কিছুটা ধর্মীয় আচরণ, তার সঙ্গে উৎসব, ছবি আঁকা, গান, কখনো নাটক ইত্যাদি মিলে ব্রত পালন করা হয়। কখনো পুকুরের জল না শুকানোর জন্য, কখনো বৃষ্টির জন্য প্রার্থনা করে এইসব ব্রত উদযাপন করা হয়। যেমন ভাদুলি, ভয়াকার দয়হস্য লয়হস্যই, ভাদুলি নামের একটি ব্রত পালন করা হয় যার পিছনে আছে সমুদ্র যাত্রা থেকে আত্মীয় পরিজনের নিরাপদে ফিরে আসার প্রার্থনা। তবে গ্রাম্য দেবতাদের কেন্দ্র করেও কিছু ব্রত পালন করা হয়, যেমন অরণ্য ষষ্ঠী, শীতল ষষ্ঠী, ঘেঁটু ষষ্ঠী ইত্যাদি। প্যারা: এইসব লৌকিক ব্রতের পাশাপাশি সমাজ জীবনে প্রচলিত আছে শাস্ত্রীয় ব্রত, যেগুলির পৌরাণিক ভিত্তি রয়েছে। কিন্তু এই ধরনের ব্রত আচরণের সঙ্গে লৌকিক বা মেয়েলি ব্রতগুলির প্রধান পার্থক্য হল মেয়েলি ব্রতগুলিতে বৈচিত্র্য অনেক বেশি। সব শাস্ত্রীয় ব্রতই একই প্রক্রিয়াতে চলে। আসলে এগুলির উদ্দেশ্যই হলো ধর্মকে তন্ত্র ও পুরাণের জটিলতা থেকে মুক্ত করে সাধারণের উপযোগী করে তোলা। ফলে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এগুলি সহজে মেলে না, সেখান থেকে এগুলির উৎপত্তিও ঘটে না। আরও উল্লেখযোগ্য যে এইসব ব্রত পালনে পুরোহিত বা ব্রাহ্মণরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাদের দ্বারা সৃষ্ট হয়ে বা তাদের ব্যাখ্যা নির্ভর হয়েও ব্রত পালন চলে। আরও একটা কৌতুকের বিষয় হলো ব্রাহ্মণরা তাদের বাণিজ্যিক লাভের আশায় লৌকিক ব্রতগুলিরও দখলদারি নিতে চেয়েছেন। মেয়েদের নিজস্ব পালনীয় ব্রততে ব্রাহ্মণদের অনুপ্রবেশ ঘটেছে।
ব্রাহ্মণ সেবা আবশ্যিক হয়ে উঠেছে। এইভাবে লৌকিক ব্রত তার নিজস্বতা হারিয়েছে। প্যারা। বাংলাদেশের ব্রত উদযাপনে আলপনার ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্রতের বৈচিত্র্যের মতোই আলপনারও বৈচিত্র্য আছে। কখনো তা শুধুই নানা রকমের ফুল, লতা পাতা, কখনো চন্দ্র, সূর্য, তারা। লক্ষণীয়, নির্দিষ্ট ব্রতর উদ্দেশ্য নির্দিষ্ট হলেও আলপনা শুধু সেটুকুরই প্রতিনিধিত্ব করে না, শিল্প সৌন্দর্যেরও বাহক হয়। এর সঙ্গে গান আর নাটকের মেলবন্ধনে ব্রত যেন হয়ে ওঠে লোকসংস্কৃতির অসামান্য ধারক। প্যারা। সময়ের সঙ্গে সঙ্গে লোকসংস্কৃতির এই সমৃদ্ধ ধারাও আজ নানা পরিবর্তন এবং সমস্যার সম্মুখীন। প্রথমত, আধুনিক নগর জীবনের নানা প্রভাব অন্যান্য লোকসংস্কৃতির ধারার মতোই প্রভাবিত করেছে সংস্কৃতির এই ধারাটিকেও। দ্বিতীয়ত, আধুনিকতার নামে ঐতিহ্যকে অবজ্ঞা করার মানসিকতা ব্রত চর্চার ক্ষেত্রটিকে ক্রমশ সংকুচিত করে তুলছে। এভাবে চলতে থাকলে প্রাচীন এই লোকসংস্কৃতির ধারা তার তাৎপর্য হারাবে। ব্রত মানুষের মনস্কামনা সরল শিল্পিত প্রকাশ, মানুষের বিশ্বাস আর জীবন ভাবনার সঙ্গে তার অন্তরের যোগ। বাঙালি সামাজিক ও সংস্কৃতির ইতিহাসে ব্রতচর্চার গুরুত্বকে তাই কোনোভাবেই অস্বীকার করা যায় না। নয়, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। স্বদেশ। শিক্ষার বিরোধ আসলে এইখানে। সে শুধু দেহের গঠনে নয়, সে অন্তরের আত্মায়। এই যে শিক্ষার প্রণালী নিয়ে বিবাদ বিসম্বাদ চলেছে, ওদের শিক্ষা অত্যন্ত মহার্ঘ। অত বড় বড় বাড়ি কি হবে, কি হবে টানা পাখায়? কাজ কি আমার টেবিল চেয়ারে? দূর করে দাও মোটা মাইনের বিলিতি প্রফেসর। তার খরচ জোগাতেই যে দেশের বাপমা পাগল হয়ে গেল। এমনি আরও কত শত। এর কোনোটাই মিথ্যে নয়, কিন্তু এও আমার কাছে তুচ্ছ মনে হয় যখন ভাবি পশ্চিম ও পূর্বের শিক্ষার সংঘর্ষ ঠিক কোনখানে। এদের সত্য মিলনের যথার্থ অন্তরায় কোথায়? উত্তর, স্বদেশ। ইংরেজ আমলে প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, তার ভালো দিককে গ্রহণ করার বদলে আমরা কেবল তার চটক আর আড়ম্বরকেই বেশি করে গ্রহণ করেছি। ফলে শিক্ষা বলতে আমরা বুঝেছি পাঠ্যপুস্তক, ক্লাসরুম ইত্যাদি উপকরণকে। আমাদের শিক্ষা হয়েছে মুখস্থ নির্ভর এবং চর্বিত চর্বণ। নোটের বোঝা মাথায় নিয়ে পথ চলছে এ যুগের শিক্ষার্থী, যেখানে শুধুমাত্র শিক্ষার গলাধ্যকরণ ও বমন হয়, কিন্তু ধারণ হয় না। তাই শিক্ষার সঙ্গে শিক্ষার্থীর অন্তরের সংযোগ তৈরি হয় না। একজন শিক্ষার্থীকে শিক্ষার অঙ্গনে মজুরগিরি করেই কাটাতে হয়। পরিচালক হয়ে ওঠা তার পক্ষে আর সম্ভব হয় না। প্যারা। পাশ্চাত্য শিক্ষার প্রচলনের মাধ্যমে শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। টোল চতুষ্পাঠীর যুগ পেরিয়ে গোটা পৃথিবীর সঙ্গে মিলিত হওয়ার আমন্ত্রণ ছিল সেখানে। হাজার বছরের রুদ্ধ চেতনার অবসানে নবচেতনার সূর্যোদয়ের সম্ভাবনা ছিল সেখানে। কিন্তু বাস্তবে যা দেখা গেল তা ছিল পাশ্চাত্যের শিক্ষার মূল বিষয়কে অনুধাবনে ব্যর্থ হয়ে তার বাইরের আড়ম্বরকে গ্রহণ করা। 19 শতকের কলকাতা এই বিকৃতিকে দেখেছে। এই প্রধান প্রকাশ ঘটেছিল ঐতিহ্যকে অস্বীকারের মধ্য দিয়ে। দেশে যা কিছু আছে সবই খারাপ, এরকম একটা পক্ষপাতদুষ্ট আচরণ আর যাই হোক প্রকৃত শিক্ষায় সাহায্য করতে পারে না। ঐতিহ্যের সঙ্গে ভবিষ্যৎ যখন মিলে যায়, তখনই সামনের দিকে চলার পথ প্রশস্ত হয়। প্যারা। সময় পাল্টালেও অবস্থা পাল্টায়নি। বহু বাঙালি আজও বাংলা ভাষাকে তাচ্ছিল্যের চোখে দেখেন। বাংলায় তারা ততটা স্বচ্ছন্দ নন, কথা বলতে এক ধরনের গৌরব উপলব্ধি করেন। এই যদি অবস্থা হয়, তাহলে নিজ ভূমে
পরবাসী হওয়াই বাঙালির একমাত্র ভবিষ্যৎ। শিক্ষা বলতে বাঙালি আজ বোঝে পাঠ্যক্রম শেষ করে পরীক্ষায় পাশ করে একটা শংসাপত্র অর্জন করে চাকরির চেষ্টা করা। যে শিক্ষা জ্ঞানের আলো ছড়ায় তার সঙ্গে এই প্রথাগত শিক্ষার কোনো সংযোগ নেই। মধ্য মেধার ছেলেমেয়েরা শুধু চাকরির আশায় লেখাপড়া শেখে, সেখানে জ্ঞানের সন্ধান করা বাতুলতা মাত্র। প্যারা অনুকরণের বিষয় নয়, তা আত্মস্থ করার বিষয়। সে শিক্ষা সামাজিক হওয়ার, মনুষ্যত্ববোধে উদ্দীপ্ত হওয়ার। মনের সঙ্গে শিক্ষার সংযোগ জরুরি। পৃষ্ঠা 113। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব অপেক্ষা তাদের সমন্বয়কে অধিক গুরুত্ব দিতে হবে, তাহলেই শিক্ষা সম্পূর্ণতা পাবে। আর প্রকৃত শিক্ষাই গড়ে তুলবে প্রকৃত মানুষ। 10 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। তরুণের স্বপ্ন। তরুণ বাংলাকে আত্মস্থ হতে হবে। বাহ্য শক্তির উপর নির্ভর না করে তাকে স্বাবলম্বী হতে হবে। নূতন জাতি সৃষ্টির দায়িত্ব আজ তরুণ সম্প্রদায়ের উপর ন্যস্ত। এত বড় দায়িত্বপূর্ণ কর্তব্য সম্পাদন করতে হলে জীবন পণ করে সাধনায় প্রবৃত্ত হতে হবে। আশার কথা এই যে চারিদিকে এই সাধনার বিপুল আয়োজন চলছে। এই বিরাট যজ্ঞে শুধু আমরাই নিশ্চিষ্ট হয়ে থাকব, তা হতেই পারে না। তাই বলি, হে আমার তরুণ জীবনের দল, এসো আমরাও এই বাণী উচ্চারণ করে বেদীর সম্মুখে উপস্থিত হই। উদ্ধৃতি শুরু। মন্ত্রং বা সাধয়েম, শরীরং বা পাতয়েম। উদ্ধৃতি শেষ দাঁড়ি। উত্তর। তরুণের স্বপ্ন। জাতি হিসেবে বাঙালির ইতিবাচকতা কারোর থেকে কম নয়। বাঙালির সাহস সদিচ্ছা যেমন আছে, তেমনই আছে কল্পনা প্রবণতা। এসবের সূত্র ধরেই বাংলাদেশে অসংখ্য মনীষীর আবির্ভাব ঘটেছে। তারা সভ্যতা ও ইতিহাসকে পথ দেখিয়েছেন। যুগে যুগে অসংখ্য রাজনৈতিক ও সামাজিক ঘটনা প্রবাহে এই দেশ আন্দোলিত হয়েছে। কিন্তু তারপরেও যে এই জাতি পুনর্গঠিত হতে পেরেছে, তা শুধু তার মানসিক শক্তির জোরে। দুঃখ কষ্টে ম্রিয়মান হয়ে না পড়ে বাঙালি তার মুখোমুখি দাঁড়িয়েছে, খুঁজে নিয়েছে লড়াইয়ের প্রেরণা। এতেই তার আনন্দ। প্যারা বাঙালির মধ্যে রয়েছে জানার প্রবল আকাঙ্ক্ষা। তাই বাঙালি বিশ্ব ভ্রমণ করে। জ্ঞানের সাম্রাজ্যে তার দেওয়া নেওয়া চলতেই থাকে। বিশ্ব নাগরিকত্ব বাঙালিকে উদারমনা করে তুলেছে। পৃথিবীর সাহিত্য সংস্কৃতির সঙ্গেও তার প্রতিদিনের ওঠা বসা। সেই সবকে নিজের করে নিতে বাঙালি কোনোদিনই দ্বিধা করেনি। এর মধ্য দিয়েই জাতির চরিত্রের বিস্তার ঘটে। আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার পরিধি বিস্তৃত হয়। প্যারা এত কিছুর পরেও বাঙালি জাতির সত্তার দুর্বল দিকগুলিকে এড়ানো যায় না। বাঙালি অতীতচারী। অতীতের গৌরব গাথাকে কল্পনার মিশেল ঘটিয়ে তুলে ধরতে বাঙালি অত্যন্ত আগ্রহী। তার পরিণতিতে বর্তমান হয়ে উঠছে এক আদর্শহীন স্বার্থান্ধ মনোভাবের বিচরণ ক্ষেত্র। ফলে যে বাংলাদেশ একদা ছিল মহামানবের জন্মভূমি, সেখানে নতুন করে কোনো আলোক দিশারির সন্ধান পাওয়া যাচ্ছে না। অধ্যবসায় আর আদর্শের অভাব চারপাশে বড় বেশি চোখে পড়ছে। প্যারা উৎসাহ উদ্দীপনার অভাব না থাকলেও সুনির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়িত করার ক্ষেত্রে বিস্তর ফাঁক থেকে যাচ্ছে। বাঙালির এমনই হুযুগে জাত। উদ্ধৃতির মধ্যে হুযুগে হয় হর্ষ বর্গীয় জয় হর্ষ গয়কার, হুযুগে বর্গীয় জয়াকার ত জাত বলে অপবাদ আছে, তা দূর করতে যে একাগ্রতা দরকার তা বাঙালি দেখাতে পারছে না। বাঙালির মধ্যে নিজস্বতা রক্ষার বদলে দেখা যাচ্ছে পরানুকরণ প্রবৃত্তি। অতীত অর্থাৎ বাপ ঠাকুরদার গল্প বলে নিজের মিথ্যা অহংকারকে
প্রতিষ্ঠা করতে চাইলেও দেশজ ঐতিহ্যে তার প্রবল অনীহা। শিকড়হীন এই বাঙালির পক্ষে বড় কোনো কাজ করা সম্ভব নয়। প্যারা। তাই বাঙালির নবজাগরণ দরকার। আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয়ই তাকে জাগিয়ে তুলতে পারে। ব্যক্তিগত অহংকার নয়, পারস্পরিক সহমর্মিতা, অপরের প্রতি শ্রদ্ধা বোধই জাতি হিসেবে বাঙালিকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে পারে। আমরাও পারি, এই প্রত্যয়ই বাঙালি জাতিকে সঞ্জীবিত করবে। একদিন যে বাঙালি দেশকে পথ দেখিয়েছিল সে আবার তার শ্রেষ্ঠত্ব ফিরে পাবে। আর জাতির এই পুনরুজ্জীবন আর পুনরুত্থানের কালে তরুণ সমাজই থাকবে নেতার ভূমিকায়। স্বার্থপরতা, স্থূল হিসেব নিকেশ এসবের বাইরে এই তরুণ সমাজের ভূমিকাই হবে অগ্রগণ্য। সর্বাগ্রে নেতৃত্ব দেওয়ার অধিকারী হবে তারাই। 11 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। নির্বাক জীবন। গাছের প্রকৃত ইতিহাস সমুদ্ধার করিতে হইলে গাছের নিকটই যাইতে হইবে। সেই ইতিহাস অতি জটিল এবং বহু রহস্যপূর্ণ। সেই ইতিহাস উদ্ধার করিতে হইলে বৃক্ষ ও যন্ত্রের সাহায্যে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত মুহূর্তে মুহূর্তে তাহার ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করিতে হইবে। এই লিপি বৃক্ষের স্বলিখিত এবং স্বাক্ষরিত হওয়া চাই। ইহাতে মানুষের কোনো হাত থাকিবে না, কারণ মানুষ তাহার স্বপ্রণোদিত ভাব দ্বারা অনেক সময় প্রতারিত হয়। এই যে তিল তিল করিয়া বৃক্ষ শিশুটি বাড়িতেছে, যে বৃদ্ধি চোখে দেখা যায় না, মুহূর্তের মধ্যে কি প্রকারে তাহাকে পরিমাপের মধ্যে ধরিয়া দেখাইতে পারিব? সেই বৃদ্ধি বাহিরের আঘাতে কি নিয়মে পরিবর্তিত হয়? আহার দিলে কিংবা আহার বন্ধ করিলে কি পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন আরম্ভ হইতে কত সময় লাগে? উত্তর: নির্বাক জীবন। বৃক্ষ আদি প্রাণ। জীবনের বহমানতায় অনুভূত হয় যে জীবনের স্পন্দন সেখানে এক বিন্দুতে মিলে যায় উদ্ভিদ আর প্রাণী জগৎ। খালি চোখে দেখা না গেলেও বৃক্ষ আহত হলে ক্ষণিকের জন্য সংকুচিত হয়। সময়ভেদে গাছের এই অনুভূতির তারতম্য দেখা দেয়। সকালে জড়তা মধ্যদিনের উদ্দীপনায় নিজেকে মেলে দেয়, আর সন্ধ্যার অবসন্নতায় তার সমাপ্তি ঘটে। এ যেন মানুষেরই রোজ নামচা। প্যারা। প্রাণীদেহে যেমন উত্তেজনার ফলে স্নায়বিক প্রবাহ তৈরি হয়, গাছেদের ক্ষেত্রেও তেমন হয়। এমনকি তা বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো কোনো প্রাণীর থেকেও দ্রুতগামী। বাইরের আঘাত গাছের শরীরে প্রবেশ করলে গাছ সেই শক্তিকে সঞ্চয় করে রাখে, ঠিক যেভাবে সঞ্চয় করে রাখে বাইরের আলো, উত্তাপ কিংবা অন্যান্য শক্তিকে। শক্তির সঞ্চয় পূর্ণ হলে তা বাইরের স্পন্দন হিসেবে প্রকাশ পায়। এর মধ্যে কিছু গাছ আছে যারা অল্প শক্তি সঞ্চিত হলেই তা উথলে দেয়। আবার বন চাঁড়ালের মতো কিছু গাছ দীর্ঘকাল ধরে শক্তি সঞ্চয় করার পরে তার স্পন্দন প্রকাশ করে। প্যারা। গাছের স্পন্দন যখন শেষ হয় তখনই তার মৃত্যু ঘটে। গাছের শরীর কুঞ্চিত হয়ে পড়ে, শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হয়। পৃষ্ঠা 114। শেষ স্পন্দনের পরে গাছ চিরকালের মতো স্তব্ধ হয়ে যায়। এরপরে সেই মৃত্যুর চিহ্ন হিসেবেই যেন গাছ হেলে পড়ে বা শুকিয়ে যায়। মৃত্যুতেও যেন প্রাণী জগৎ আর উদ্ভিদ মিলে যায়। প্যারা। বৃক্ষ এক নিবিড় পর্যবেক্ষণের বিষয়। তার বেঁচে থাকার ভঙ্গি, নিজেকে মেলে ধরার বৈচিত্র্য অজস্র। কখনো পাতা আলোক সন্ধানী, কখনো আলোক বিমুখ। সূর্যের আলো পাওয়ার জন্য পাতাগুলি নিজেদের আকারও পাল্টে ফেলে। কোনোটি ঊর্ধ্বমুখী তো অন্যটি পার্শ্বমুখী।
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে উদ্ভিদের হৃৎস্পন্দনও অনুভব করা যায়। এর সঙ্গে থাকতে হবে গভীর অনুসন্ধিৎসা, তবেই বৃক্ষ সম্পর্কে বহু ভ্রান্ত ধারণার অবসান ঘটবে। বৃক্ষ যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, প্রাণীদের মতো আওয়াজ করতে পারে না, তাই তারা প্রাণহীন, এই ধারণা আজ নিতান্তই মূর্খের প্রলাপ। বৃক্ষ প্রাণময়। প্যারা। প্রাণময় বৃক্ষের সঙ্গে মানুষের আচরণ হওয়া উচিত সহৃদয়তার। একথা মানতেই হবে যে গাছ হলো সভ্যতার ধাত্রী। পরিবেশ থেকে অর্থকরী দিক সব কিছুতেই বৃক্ষের গুরুত্ব অপরিসীম, অথচ স্বার্থপর মানুষ নিজের অজ্ঞতার পরিচয় দিয়ে বৃক্ষ নিধনে মত্ত। এ যে এক হত্যা লীলা, প্রাণের বিনাশ তা আধুনিক মানুষ বুঝতে পারে না। একদিকে বিজ্ঞান চেতনা এবং অন্যদিকে সহৃদয়তা বৃক্ষ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে পারে। এই ভালোবাসা থেকেই তো কবি লিখেছেন, উদ্ধৃতি শুরু, গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছের মতন, ফুল ফুটেছে সেই মানুষের বুকের ধারে, পাতার শাখায় হারিয়ে গেছে মুখটি তাহার, গাছের কাছে পারলে হারে। নারী উদ্ধৃতি শেষ, শক্তি চট্টোপাধ্যায়। গাছ আর মানুষের সম্পর্কের এই রসায়ন সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য একান্ত আবশ্যক। 12. প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। দেশের অবস্থা। ছেলেবেলায় কথামালায় পড়েছিলাম যে জনৈক বৃদ্ধ কৃষক তার ছেলেদের ডেকে বলেন যে তার ক্ষেতে ধনরত্ন পোঁতা আছে। সেই ধনরত্নের লোভে তার ছেলেরা সেই ক্ষেত আগা গোড়া খুঁড়ে ওলট পালট করলে, কিন্তু পোঁতা ধনের কোথাও সাক্ষাৎ পেলে না। তবে এই খোঁড়ার ফলে এই ক্ষেত্রে অপর্যাপ্ত ফসল জন্মালো। প্যারা। আমাদের বাংলাদেশ হচ্ছে ওই রকমের একটি প্রকাণ্ড কৃষকের ক্ষেত্র। ওর বুকের ভিতর কোনো গুপ্তধন পোঁতা নেই, ও ক্ষেত্রে শুধু ফসল জন্মায়। বাংলাদেশ যে সোনার খনি নয় তা বলে কোনো দুঃখ করার দরকার নেই, কেননা আবাদ করতে জানলে এই জমিতে আমরা সোনা ফলাতে পারি। আর খনির সোনা দুদিনেই ফুরিয়ে যায়, কিন্তু আবাদের সোনা অফুরন্ত ও চিরদিন ফলে। বাংলাদেশ যে শস্যক্ষেত্র, এই সত্যের উপর আমাদের সমগ্র জাতীয় জীবন গড়ে তুলতে হবে। বাংলার উন্নতি মানে কৃষির উন্নতি। এই উন্নতি অনেকে সাধন করতে চান ছেরেপ 6 একর বয়সন রয়কার ছেরেপ জমিতে সার দিয়ে। তারা ভুলে যান যে কৃষকের শরীর মন যদি অসাড় হয় তাহলে জমিতে সার দিয়ে দেশের শ্রী কেউ ফিরিয়ে দিতে পারবে না। আমাদের দেশে যা দেদার পতিত রয়েছে সে হচ্ছে মানব জমিন। আর আমরা যদি স্বদেশে সোনা ফলাতে চাই তাহলে আমাদের সর্বাগ্রে কর্তব্য হবে এই মানব জমিনের আবাদ করা, এবং তার জন্য দেশের জনসাধারণের মনে রস ও দেহে রক্ত এই দুই যোগাবার জন্য আমাদের যা কিছু বিদ্যা বুদ্ধি, যা কিছু মনুষ্যত্ব আছে তার সাহায্য নিতে হবে। এখন আসল কথায় ফিরে আসা যাক। আগামী ইলেকশনের জন্য এই প্রোগ্রাম তৈরি করতে হবে, যার উদ্দেশ্য হবে বাংলার কৃষকের ওরফে বাঙালি জাতির অবস্থার উন্নতি করা। একটা সমগ্র জাতির দুরবস্থা দূর করা যে কত কঠিন এবং তা করবার সকল উপায় যে আমাদের হাতে নেই, এ কথা আমি সম্পূর্ণ জানি। আমি শুধু বলি যে যেটুকু আমাদের সাধ্যের অতীত নয় সেইটুকু করবার চেষ্টা আমাদের করতেই হবে, কেননা সে চেষ্টার ফল ভালো না হয়ে যায় না। উত্তর। দেশের অবস্থা। ভারতের মোট জমির মাত্র 2.7% 2.7% পশ্চিমবঙ্গে আছে, কিন্তু তা সত্ত্বেও কৃষি এখানকার প্রধান জীবিকা।
জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষি অনুসারী শিল্পকে যোগ করলে সংখ্যাটা আরও বেড়ে যাবে। লক্ষ্য করার মতো বিষয় যে অন্যান্য প্রদেশের মতো বড় কৃষক পশ্চিমবাংলায় বিশেষ নেই। মাঝারি ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরাই পশ্চিমবাংলার কৃষিকে বাঁচিয়ে রেখেছে। স্বাভাবিকভাবেই তারা অর্থবান নয়, মহাজনের কাছ থেকে ধার নেওয়া টাকাতেই তাদের কৃষিকাজ করতে হয়। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বাজারে দাম না পাওয়া, ফোড়েদের উৎপাত, এসব কারণে কৃষকদের দুরবস্থার শেষ নেই। এদেশে কৃষকের সঙ্গে বাজারের কোনো প্রত্যক্ষ সংযোগ না থাকায় কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না। মহাজনের সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে, অথচ এই কৃষকরাই সমাজের ভিত্তি। কৃষি অর্থনীতির উপরেই দেশ দাঁড়িয়ে আছে। গোটা দেশের খাদ্যশস্যের 8% উৎপন্ন হয় এই পশ্চিম বাংলায়। ধান উৎপাদনে এই রাজ্য ভারতের মধ্যে প্রথম। মোট উৎপাদিত আলুর 28% উৎপন্ন করে আলু উৎপাদনে এই রাজ্য ভারতে দ্বিতীয়। দেশের মোট 60% পাটজাত তন্তু এই রাজ্যেই উৎপন্ন হয়। তবুও কৃষকের দুরবস্থা ঘোচে না। ফসলের যথেষ্ট উৎপাদন না হওয়ায় প্রতি বছরই দেনার দায়ে অসংখ্য কৃষক আত্মহত্যা করেন। প্যারা। কিন্তু সমাধানের পথ কোথায়? অবশ্যই প্রশাসনিক নজরদারি এবং সঠিক পরিকল্পনা কৃষি ও কৃষককে বাঁচিয়ে রাখতে পারে। সরকারকে উৎপন্ন ফসলের সহায়ক মূল্য বেঁধে দিতে হবে। ফোড়েবাজের অবসান ঘটাতে হবে। ফসলের প্রত্যক্ষ বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারে ভর্তুকি দিতে হবে। কৃষিক্ষেত্রে আধুনিকতম সরঞ্জাম কেনার জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। উন্নত ফলনশীল বীজের সরবরাহের উদ্যোগও পঞ্চায়েতের মাধ্যমে সরকারকেই গ্রহণ করতে হবে। এছাড়াও দারিদ্র সীমার নিচে থাকা কৃষকদের বিপিএল তালিকায় নিয়ে আসা নিশ্চিন্ত করা, তাদের জন্য স্বাস্থ্য বীমা চালু করা ইত্যাদি নানা উদ্যোগ নেওয়া যেতে পারে। কৃষকদের বাঁচিয়ে রাখার দায় আমাদের। নতুন যুগে শিল্পের প্রয়োজনীয়তা থাকলেও মনে রাখতে হবে কৃষি সভ্যতার ভিত্তি। কৃষি ছাড়া শিল্পের অগ্রগতি অসম্ভব। সকলকেই একথা মানতে হবে। পৃষ্ঠা 115। 13। প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। গোসাই বাগান। গোসাই বাগান। গয় চন্দ্রবিন্দু ওকার দন্তেন্য শয় আকার রস্যই বয়াকার গয়াকার দন্তেন্য। গোসাই বাগান। যখন মনে অন্ধকার নেমে আসে, ভালোবাসা যখন আহত হয়, বিশ্বাস যখন ফেটে যায়, তখন তা থেকে বেরিয়ে আসে বিদ্বেষ। যাকে একদিন ভালোবাসতাম, যাকে সারাদিন একবার না দেখলে মরে যাব মনে হতো, তার সম্পর্কে তখন ঘৃণা জন্মায়। ভালোবাসার উল্টো পিঠ ঘৃণা। সেই হলো গ্রহণ লাগার সময়। তখন কেবল দেশ দয়বফলা একার মধ্যেন্যস্য। তখন কবিতাও যেন সান্ত্বনা দেয় না, কালো হয়ে থাকে মন। প্যারা। কবিদের মুখও তখন যেন মুখোশ। কবিদের মুখ মানে কবিদের শব্দই তো তাঁদের মুখ। এমন অন্ধ গর্তে পড়ে যাই সময় সময়, বাতাস থেকে শুধু ছাই ঝরছে মনে হয়। কোনো প্রতিবেশীর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। যন্ত্রের মতো হাঁটা চলা করি, যন্ত্রের মতো অফিস যাই, বাড়ি আসি। তখন কেমন হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় তখন শূন্য মনে হয়। প্যারা। তবু আমার মন কালো হয়ে গিয়েছে বলেই তো আর কবিতাগুলো মলিন হয়ে যেতে পারে না। তাদের মধ্যে দ্বীপ্রহরের রৌদ্রালোক তেমনই জ্বলতে থাকে। তারপর আস্তে আস্তে একদিন সেই অন্ধকার গুহা থেকে হয়তো বেরিয়ে আসার শক্তি পাই আমি। আলো পড়ে মনে, আবার লোক চলাচল শুরু হয় আমার মধ্যে।
সেই গুহার বাইরে এসে দেখি কবিরা ঠিকই দাঁড়িয়ে আছেন এই চরাচরের চারিদিকে, তাদের গান কবিতা নিয়ে। আমি অন্ধকারে ছিলাম বলেই তো আর জগতের জ্যোতির্ময় কবিতা সমুদয় নষ্ট হয়ে যায়নি। উত্তর: গোসাই বাগান। কবি হলেন জ্যোতির্ময় আর কবিতা বরাভয়। ব্যক্তিগত বিষাদ আর দুঃখময়তা, সমষ্টির শোক, শঙ্কা অথবা ক্রোধ সমস্ত কিছুকে অতিক্রম করে কবিতা কবির কাছে বেঁচে থাকার অনন্য আশ্রয়। তার প্রতিটি শব্দ যেন ধরে রাখে আবেগ অনুভূতির সেই উত্তাপকে, যা নুয়ে পড়া জীবনকে সঞ্জীবিত করে। কবিকে যতটা, পাঠককে ততটাই বা তার থেকেও বেশি। কবির চেতনা তাই ব্যক্তিগত হয়েও বিশ্বজনীন। অনুভূতি দেশের আলো, সূর্যের আলোর চেয়েও প্রাণদায়ী। কবিতায় থাকে এক অমোঘ ভালোবাসার বিস্তার, যা প্রেম অথবা অপ্রেম যাই হোক না কেন মানুষের অন্তরকে শুদ্ধ ও নির্মল করে। প্যারা। কবিতার নানা রূপ, তা কখনো সকালের আলো, তখন তার স্পর্শে চারপাশ জেগে ওঠে, প্রাণ পায়। এ কবিতা প্রসন্নতার আলো, তাতে কোনো প্রতিহিংসা নেই। আবার কবিতা কখনো স্বপ্নের উচ্চারণ, যে জগতে আমি নেই, ছিলাম না কখনো, সেই জীবন যেন কবিতার বিষয় হয়ে যায়। কবিতা তখন চলমান জীবনের রূপকথা। কবি তখন বিম্বিসার, অশোকের ধূসর জগতে হেঁটে যেতে পারেন অনায়াসে। আবার পার্থিব জীবনের অনেক না পাওয়াকে কবিতায় সম্ভব হয়ে উঠতে দেখা যায়। আবার এই কবিতাই কখনো কখনো হয়ে ওঠে প্রতিবাদের অস্ত্র। সামাজিক নানা ঘটনা প্রবাহে তখন কবি তীব্রভাবে আন্দোলিত হন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ মুখর। এই শোষণ বঞ্চনার সমাজে পরিবর্তনের স্বপ্নে বিভোর। কবিতার প্রতিটি শব্দ তখন যেন আগুনের গোলার মতো নিক্ষিপ্ত হয়। কবির বই তখন নিষিদ্ধ, কবিকে যেতে হয় জেলে। প্যারা। একজন কবির কাছে কবিতাই হচ্ছে তার যাপিত জীবন। প্রতিটা মুহূর্ত তিনি কবিতার ভিতর দিয়ে চলাচল করেন। কবিতার সঙ্গেই তার ঘর সংসার। নিজেকে নিঃস্ব করেও তিনি কবিতার সাহচর্য চান। কবিতা সৃষ্টির আনন্দ কবির কাছে আবিষ্কারের আনন্দ বা সন্তান জন্মানোর আনন্দের মতো সুখানুভূতি বহন করে আনে। আর পাঠক সেই কবিতার মধ্যে নিজেকে দেখেন। তার অনুভূতি কবিতার হাত ধরেই তৃপ্ত ও প্রশান্ত হয়। কবিতা লেখার নিয়ম কি? প্যারাগ্রাফ। কবিতা লেখার নিয়ম কি? কবিতার বিষয়ের মতোই কবিতা লেখার নিয়মও নিয়মের অতীত। কবিতা লেখার সময় কেউ কেউ তার গঠনশৈলীকেই সর্বাধিক গুরুত্ব দেন, অর্থাৎ কবিতার ফর্ম বিষয়ের মতোই গুরুত্বপূর্ণ তাদের কাছে। পংক্তি সজ্জা, ছেদ চিহ্নের ব্যবহার, স্তবক বিন্যাস থেকে শব্দ নির্বাচন সবেতেই মনোযোগী এসব কবিরা। আরেক ধরনের কবি আছেন যারা কবিতার হাতে নিজেদের ছেড়ে দেন। কবিতা সেখানে তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। ধীরে ধীরে ফুলের পাপড়ি খোলার মতো নিজেকে মেলে দেয়। সব মিলিয়েই কবিতা যেন এক অনিশ্চিতের শিল্প। তাকে ঘিরে থাকে চির রহস্যময়তা। আলো অন্ধকার, কল্পনা বাস্তব, মন আর মনন মিলিয়েই কবিতার ভুবন। পড়া চলছে পরের ফাইলে।